রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশে বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ ও জল প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমা। প্রথমেই জেলে পাড়া, তার ডান দিকে বাগদি পাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের উপর দিয়ে প্রায় মাইল খানিক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরে গায়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশে প্রায় 10খানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধ পোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাঁড়ি আর সল। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে তুলতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুন মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। গাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নদীর দনুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল, সে আর বাড়ি ফিরে না দেখে সবাই চিন্তা করল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেনে পাড়ার জনা কয়েক ছেলে ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছে। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগে, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানি সব। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দনুইয়ের পচা কলা মৃতদেহটা চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কারোর সাধ্য নেই সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে টেনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল পুকুরে খেয়ে ফেলল। নগেন দনুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল। জেনে পাড়া, বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলে পাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগে। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখল তাদের আম গাছটার নিচে যেন একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয়ে পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিকে দেখলো, কাউকেই দেখতে দেখল। তখন তারা বলাবলি করতে লাগলো ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে। রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল। জেলেরা সারাদিন রূপনারায়ণের মাছ ধরে। সন্ধে বলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগে। এমনকি বাঁধের উপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে বলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলে একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কোথাও পাওয়া গেল না বাছুর। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলে বাছুরটা মরে পড়ে আছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা। কি করবে তাই সে কিছু না বলেই চলে এলো সেখান থেকে। মনে মনে সে বুঝলো নগেন দনুই ভূত হয়ে এসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলো ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যায়, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো চলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল।
এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে মনে ছুটে পালালো প্রাণ। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে 7টার পর নগেন্দ্র নিয়ে বাড়ির পাশের রাস্তা দিয়ে দেওয়া আসা পথ করে দেওয়া। নগেনের ছেলে তোকে বলল, বাপু, ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না। তোদের বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোনোদিন তোদের বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল, যে ব্যবস্থা করা যায় দেখি খুঁড়ো। মাও একদিন দেখেছিল, আমরা তো কত বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনের ছোট ছেলে বলল, আমিও সেদিন মনের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছি, সবাই ভয় পাবে বলে কাউকে বলি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলো, তারপর গম্ভীর ভাবে বলল, এখানে তো তেমন ভূতের ওঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়, ওরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বলল, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ। আজকে তো আর যাওয়া সফল নয়, কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাবো, বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। এইভাবে দু ভাই চুক্তি করলো। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটলো নগেনের বাড়িতে। রাত্রি খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত তখন প্রায় 2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর পক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউ। নগেনের বউ ভাবল, বোধহয় হাঁস মুরগির ঘরে শিয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হ্যারিকেন জেলে আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে, তার লম্বা লম্বা লিখলিতে হাত ধুতে, আর সে মুরগিগুলো ছেড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকেন। উঠোনের মাঝখানে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউ। ছেলেরা জিজ্ঞেস করলো, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেইখানে ইশারা করে দিয়েছে। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল। ছোট ছেলে বলল, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ছেলেদের কথা শুনে নগেনের বউ বলল, তোরা আমার কথা বিশ্বাস করলি না তো, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়েছি, তার সারা গাটা সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ থেকে দপদপ করে জ্বলছে, তার লিপলিকে লম্বা হাত দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে। এমন সময় বাড়ির পেছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে চেপে উঠে। সেই শব্দ শুনে সবাই চমকে গেল। তারা বুঝতে পারলো এক ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় 4 ক্রোশ দূরে মহেশপুরের ওঝার বাড়ি। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে। ওঝা সব কথা মন নিয়ে শুনে বলল, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি হাঁটতে পারছি না, একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে দেব। এখন বলো, তোমাদের ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বলল, সব শুদ্ধ 8 জন। ওঝা বলল, আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে পেরেক দিচ্ছি, তোমাদের ভিটের 4 কোণে পুঁতে দাও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে তার মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে ওই ছেলেটিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো।
সেদিন থেকে নগেন বলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গায়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায় চলে যেতে লাগলো। অন্ধকারে সেই ছায়াবর্তীকেও দেখলো অনেক লোক। তাছাড়া কারুর কারুর বাড়িতে গভীর রাতে ইট পড়তে লাগলো তুলগাম। আবার কারুর বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে লাগে। আবার কারুর ঘরে চালে মরা পোড়া কাঠ বাস করতে লাগলো। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধ্যে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগে। সন্ধ্যের পর এত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার ওপর তুলে আগুন দিয়ে দেয়। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে আবার চলতে লাগলো। এদিকে সেই অবসরে পাশের বটগাছটিকে লম্বা হাত বাড়িয়ে নগের মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে ছিনিয়ে ছিনিয়ে যেতে লাগে। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে অবাক হয়ে গেল, শুধু চিতাটাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বড় নৌকো বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকোর ছাদের ওপর হালের কাছে বসে মাঝি দামাক খাচ্ছে। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায়, এই জন্য সে চুপ করে রেখে যাচ্ছে। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকোর আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকোর মাঝি চেঁচিয়ে বলল, ভয় পেও না তোমরা, ওইখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতেন। নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা। সে একটা পুঁতি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকো থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসে বেরবিন করে সব কথা বলতে বলতে লোকগুলো চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে কোনোয় দু একটা টান দিয়ে বলল, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে। আমি গন্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূত কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাচ্চারা দিনের বেলা ভূত লোকের কাছে আসে। এখন জিজ্ঞেস করলো, মরাটা তাহলে কোথায় গেল? মাঝি বলল, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, কারোর মুখে আর কথা। মাঝি বলল, হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বলল, আগুনের মধ্যে তাকে তুলে নিল কি করে? মাঝি বলল, গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি, দেখতে চাও? যুবক বলল, কই দেখান তো, তাহলে বিশ্বাস করবো। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন হইনি তখন আর হবো না। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। এই বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখি। ওই দেখো, সকলে দেখলো বটগাছের মগডালের উপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরিল। মাঝি বলল, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না, আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে বন্দি দিয়ে দিয়েছি। এই কথা বলে মাঝি হুকোটা সেখানে রেখে ও তিনটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখন চুপচাপ বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতর ভাবে বলল, আপনি আমাদের এভাবে ফেলে চলে যাবেন না, সকাল হলে তারপর যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করুন আপনি। মাঝি হেসে বলল, ভয় নেই, আপনারা এখানেই বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছে। লোকগুলো ভয়ে গাঢ় হয়ে বসে। স্পষ্ট শোনা যেত না কেউ। মাঝি বলছে, তুই কে? তোর বাড়ি কোথায়? বাড়িতে তোর কে আছে? আমার বউ, ঠিক আছে, তুই গাছেই বসে থাক, পালাবার চেষ্টা করলে এখানে পড়ে পড়বি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে লোকগুলোকে বলল, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে নিয়ে আসবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এল। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল। দুজন লোক
গায়ে গিয়ে ঈদ সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগের তো নয়ের ছেলে দুটো এলো। সবাই এলো বট গাছের নিচে। গাছের উপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে দেখা গেল। মাঝি বলল, মরাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে রমাস করে মরাটা মাটিতে পড়ে। সবাই দেখে তো অবাক, মরাটার খানিকটা মাংস নিজেরও খুব খেয়েছে। মাঝি বলল, নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো আর ওদের দেখা যায় না, তার বলে আমি দেখিয়ে দিলাম। মাঝি এবার বিড়বিড় করে এসব অর্থ মনে উঠতে গাছের উপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে, মাঝি বলল, ওই একেবারে দেশ থেকে চলে যাবি। এখানে থাকবে কেন? এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বলল, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ। নগেনের বড় ছেলেকে মাঝি বলল, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেতজনী থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বলল, এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারোর গাড় মটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বলল, তা পারবে না, তুমি গাছের চারদিকে গন্ডি দিয়ে যাচ্ছে, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন ওই গাছে বন্দি হয়ে থাকবে, তার মধ্যেই পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বলল, আমি আজই রওনা হয়ে যাচ্ছে। মাঝি বলল, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার গাছের উপর থেকে অহরা গলায় চিঠি উঠল নগেনের মুখটা। মাঝি বলল, কোন কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বলল, এই বলে একটু থেমে তারপর বলল, এই গাছে একটা মোটা ডাল ভরিয়ে দিয়ে যাবো। মাঝি তখন লোকগুলোকে বলল, আপনারা মরাটা নিয়ে পুড়িয়ে দিন। তারপর সব গ্রামবাসীদের বলল, আপনারা ফিরে যান, আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেই দিন দুপুরে উদারমর করে ভয়ঙ্কর শব্দে বট গাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব হইল না। I can feel it.